স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। পিলখানা ট্র্যাজেডির মামলায় কারাবন্দী ১৭৮ জনের মধ্যে জামিনে মুক্ত হচ্ছেন ১৬৮ জন। ১৬ বছর পর স্বজনদের মুক্ত জীবনে বরণ করতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের অশ্রু সজল অপেক্ষা। আর মুক্ত জীবন ফিরে পেয়ে সাবেক বিডিআর সদস্যরা বলেছেন, কি অপরাধে তারা জেল খেটেছেন তারা জানেন না। তাদের উপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন তারা। একটা ঘাস ছেড়ে নাই, অপরাধটুক করে নাই। ঘাস ছেড়লে তো অপরাধটুক হয়, অপরাধটুক আমি করি নাই। অনেক কষ্টের দিনগুলো পার হয়েছে। আমার বাবা ভিতরে আছে, এই 16 বছর থেকে বাবাকে দেখি না। আজকে স্পিচলেস আমরা। 16 বছর পর অপেক্ষার অবসান। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির মামলায় ১৭৮ জনের মধ্যে বৃহস্পতিবার সকালে ১৬৮ জন মুক্ত জীবন ফিরে পান জামিনে। সাবেক বিডিআর সদস্যদের মুক্ত বাতাসে বরণ করে নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারাগারের সামনে ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন স্বজনরা। আনন্দশ্রুতে স্বজনদের অপেক্ষা, আবেগঘন পরিবেশে কারাগার থেকে একে একে বেরিয়ে আসেন বন্দীরা। অপেক্ষা মনে হয় না, বের হবে এই আনন্দে আমরা আছি। ভালোই লাগতেছে বৈশা থেকে এখানে বের হবে আমার বাবা। বহু ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে তারপর আসতে হয়েছে। 16 বছর তো তার না পাওয়ার যন্ত্রণা তো আমরা বুঝি। তার মেয়ে ছিল 2টা, তারপরেও দেখা হয়নি। বিয়ে শাদী দিয়ে বাচ্চা করতে হয়েছে, তারপরে দেখা করতে পারেনি। এর মধ্যে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41, কাশিমপুর 1 থেকে 26, 2 থেকে 89 আর কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জন বন্দী মুক্তি পান। রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। সরকার চেঞ্জ হওয়ার পর যে আশা ছিল যে আল্লাহ দিলে কিছুদিনের মধ্যে বাইরে আসবো, এখন আমাদের আল্লাহ দিলে জামিন হয়েছে, আমরা অনেক আনন্দিত। এই যে যারা আজকে বের হচ্ছে বা আমরা 18,519 জন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং চাকরিচ্যুত হয়েছি, অন্তত তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমার বাবা ভিতরে আছে, এই 16 বছর থেকে বাবাকে দেখি না, বা বাবার সাথে দেখা হয় না, কথা হয় না। বাবা বের হচ্ছে, আসলে অনুভূতিটা আজকে স্পিচলেস আমরা। আদেশে বলা হয়, যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে হত্যা মামলায় এরই মধ্যে যাদের সাজাভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পাচ্ছেন ১৬৮ জন বন্দী। গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। আপনি তো সকাল থেকেই জানাচ্ছিলেন স্বজনরা সেখানে তাদের আনন্দাশ্রুর মাধ্যমে তাদের স্বজনদের বরণ করে নিচ্ছিলেন। এখন কি পরিস্থিতি, কি দেখছেন জানাবেন? সামিয়া, ১৬৮ জন বিডিআর জন সদস্য কিন্তু আজকে জামিনে কারামুক্ত হচ্ছেন। যেহেতু আজ গত রোববার কিন্তু ১৭৮ জনের জামিন হয়েছে, তবে কাগজ যে জটিলতার কারণে 10 জন মুক্তি পাচ্ছেন না। তবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে কিন্তু আবেগ এবং উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে। এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে কাজ করেছেন আমাদের আরেক সহকর্মী মাহমুদা। তার সঙ্গে একটু কথা বলবো। তিনি এখানে যে স্বজনরা এসেছেন তার সঙ্গে কথা বলেছেন, তিনি কি দেখেছেন, স্বজনরা কি দাবি করছেন। তো আপনি তো সকাল থেকে কাজ করেছেন এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে, তো আপনি স্বজনদের সঙ্গে কথা বলে কি জানতে পেরেছেন, তারা কি দাবি করছেন? তারা যেহেতু 16 বছর কারাগারের ভিতর ছিল, বের হয়ে এসেছেন, তারা এই সময়টাতে কি চাচ্ছেন? সবার আত্মীয় স্বজন যারা এসছে তাদের সর্বপ্রথম যে দাবিটি ছিল, তারা বলছিল যে এই যে জামিনে বের হয়ে নিয়ে আসার যে কার্যক্রম, এই কার্যক্রমটা আর একটু দ্রুত করা দরকার ছিল। তার কারণ অনেক সকাল থেকে কিন্তু তারা এখানে অপেক্ষা করছে, প্রায় দীর্ঘ 16 বছর পর তাদের যে কাছের মানুষ, প্রিয় মানুষটির সাথে দেখা হবে। তো যেহেতু রবিবারেই আপনার এই জামিন হয়েছে, তো সেই ক্ষেত্রে জেলখানার ভেতরের যে কার্যক্রমগুলো সেগুলো আগে থেকে একটু গুছানো দরকার ছিল। এবং তারা বলছে যে এই যে তারা প্রত্যেক আত্মীয় স্বজনের দাবি যে এটা কিন্তু একেবারে অহেতুক তারা জেল খেটেছে। তো সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে তাদেরকে যদি কোনো সহযোগিতা করা হয় আর্থিক, এবং তাদের যে চাকরির যে ব্যাপারটা, পুনর্বহালের যে একটা দাবি তাদের আছে, এই প্রত্যেকটি ব্যাপারই আসলে পুনর্বিবেচনা করার জন্য বারবার দাবি করছিলেন। আর যে জন সদস্যরা বের হয়েছেন তারা কি বলছেন? তারা যে দীর্ঘ 16 বছর কারাগারে বন্দী ছিলেন এবং তাদের যে এখন কি দাবি করছেন, তারা এটা বিষয়ে কি জানতে পেরেছেন? আসলে যারা বের হচ্ছে তারা সর্বপ্রথমেই যে কথাটি বলছে সেটি হলো তারা রাজনৈতিক
রাজনৈতিক বলির শিকার হয়েছে। তো আসলে খুন বা এই ধরনের মানে একটা লং টার্ম মানে 16 বছর তো আসলে একটা দুটো বছর না, প্রিয় মানুষদের কাছ থেকে সরে থাকা, আর্থিক দিক থেকে মানে তারা বিপর্যস্ত হওয়া, সামাজিক দিক থেকে সবকিছু মিলিয়ে আসলে সবার মানে তারা বের হয়ে আসা যারা মানে চলে আসছে যারা বিডিআর আছে তাদের কথা হলো যে এই আইনি যে প্রক্রিয়াগুলো এবং ব্যবস্থাগুলো এগুলো আসলে আরেকটু দেখা দরকার এবং রাজনৈতিক শিকার এবং রাজনৈতিক কারণে যাতে আর কখনো কোনো সময় কাউকে বলির শিকার না হতে পারে, কোনো পরিবার ধ্বংসের মুখে চলে যেতে না পারে, এই ব্যাপারগুলো ভালো করে দেখার জন্য বারবার অনুরোধ। ধন্যবাদ আপনাকে। তো আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমরা এই মুহূর্তে যদি এখন এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনের পরিবেশটা একটু দেখাই, যে এখানে কিন্তু দেখা যাচ্ছে এখনো অনেকেই ভিতরে বন্দী রয়েছেন, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বের হবেন। আরও যে 10 জন এখনো বাকি রয়েছেন যাদের কাগজ জটিলতা রয়েছে তাদের পরিবার পরিজনও কিন্তু এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে এসেছেন। তারা কিন্তু দাবি করছেন যে দীর্ঘ 16 বছর অপেক্ষা করেছেন, কিন্তু এই ছোট্ট একটা কাগজের কারণে তারা জামিনে মুক্ত হতে পারছেন না। এই কষ্টটা তাদের কাছে অনেক বেশি। তো সামিয়া, এই ছিল কেন্দ্রীয় কাশিমপুর কারাগারের সামন থেকে সবশেষ অবস্থা। আমরা পরবর্তী সংবাদে আপডেট তথ্য আরো জানাবো আপনার মাধ্যমে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই আগস্টের আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা জানান। এ সময় তিনি আরও জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্য কামনা করেন। জুলাই বিপ্লবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ইমেজ সংকটে পুলিশ বাহিনী। অভিযোগ, দুর্নীতি ও রাজনৈতিক বলয়ের কারণেই জনআস্থা হারায় সংস্থাটি। এমন বাস্তবতায় 2025 সাল ঘিরে জনবান্ধব পুলিশিং এখন চ্যালেঞ্জের মুখে। কারণ চলতি মাসের গত 20 দিনে দেশে কয়েকটি খুন, ছিনতাই ও চুরির ঘটনা ঘটে। পুলিশ বলছে অপরাধ কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের জবাবদিহিতা ও দুর্নীতি মুক্ত করতে পারলেই জননিরাপত্তা সম্ভব। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, বাড়তে থাকে নানা অপরাধ। এমন বাস্তবতায় 2025 সাল ঘিরে অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু গত 20 দিনে দেশের কয়েকটি স্থানে ছিনতাই, চুরি ও খুনের ঘটনা ঘটে। গত 9 দিনে মৌলভীবাজারেই 5 জন খুন হন। আর ঢাকার এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্য কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পল্লবীতেও খুন হন 1 জন। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। গোয়েন্দা তথ্য বলছে, বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। নানা ইস্যু নিয়ে সংঘটিত হচ্ছে অপরাধ। পুলিশের পরিসংখ্যান বলছে 2024 সালের 1 জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে 3228 জন খুন হয়েছেন। গড়ে প্রতি মাসে 355 জন হত্যার শিকার হয়। শুধু আগস্ট মাসেই 628 জন খুন হন। পুলিশ বলছে, জনমনে আস্থা ফেরানো, লুট ও অস্ত্র উদ্ধার ও অপরাধ কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি। হ্যাঁ, নতুন বছরে আমাদের মূল যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা এবং এটিকে আরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা যায়, সমাজ থেকে অপরাধের মাত্রাটাকে যেন আরও কমিয়ে নিয়ে আসা যায়, অপরাধের মাত্রাটাকে যেন কমিয়ে আনা যায় এবং পাশাপাশি অপরাধীকে যেন দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটি যেন আমরা করতে পারি, সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। পুলিশকে সবার আগে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে, এমনটা মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। বলছেন, পেশাদারিত্ব, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে। দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইনশৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবে। 2025 সালে পুলিশকে কিন্তু তার সংস্কারমূলক ব্যবস্থা, চিন্তা এবং তার ভাবনার মধ্যে দিয়েই কিন্তু মানুষের কাছে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে যে আগের পুলিশ আর নেই। এখন সেটাও কিন্তু মানুষ মূল্যায়ন করবে পুলিশের কাজের মাধ্যমে। সেই সাথে মনোবল বৃদ্ধি করে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
চট্টগ্রাম সেনানিবাসী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। অভিষিক্ত হয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। চলমান এই প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। ঠাকুরগাঁওয়ে ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাসের প্রথমাংশে শীতের ছোঁয়া লেগেছে রাজধানীতেও। রাত থেকে কুয়াশার সাথে বইছে শীতল হাওয়া। এদিকে আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না পাওয়ায় তীব্র শীত অনুভূত হয়। শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এদিকে চুয়াডাঙ্গায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার থেকে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র মেক্সিকোর দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকাতে হাজারো সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1,500 সেনার পাশাপাশি নিয়োজিত থাকবে বিমান সহায়তা। একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানান, সীমান্তে সেনারা আইন প্রয়োগে জড়িত থাকবে না, প্রাথমিকভাবে শারীরিক বাধা এবং অন্যান্য সীমান্ত মিশন পরিচালনা করবে। এর মধ্যে একটি পৃথক আদেশ জারি করে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের ভ্রমণ স্থগিত করা হয়েছে। এরই মধ্যে মেক্সিকো থেকে আসা অভিবাসীদের অবৈধ এলিয়েন আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এদিকে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলে ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহরের 22টি এবং বোস্টন ও সিয়াটলের ফেডারেল আদালতে 2টি মামলা হয়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।